হ্যাঁ, মির্জা মোস্তাক যদি বিশ্বস্ত না হইতো, মোস্তাক হইতে পারতো না, বুঝছেন? এবং শেখ হাসিনা যাদেরকে একদম। বিশ্বাস করেছিল তারা যদি মীর জাফর না হয়, তাহলে মীর জাফর হবে কে? বাইরের লোক তো জানে না। কাজে বিএনপির এই মীর জাফর এবং বিশ্বস্ততার ব্যাপারটা ভালো করে আবার যদি প্রথম থেকে অ্যানালাইসিস করে, তাহলে খালেদা জিয়ার এই জটিলতার উত্তর ওনারা পেয়ে যাবেন। জি, আমরা আরেকটা বিষয়, আমরা একটু সামাজিক ঘটনা প্রেক্ষিতে যেতে যাচ্ছি একটু। আপনি খেয়াল করেছেন গত দুদিন আগে, এটা নিয়ে আমি নিজেও একটা কন্টেন্ট করেছি, দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল ময়মনসিংহ মেডিকেল কলেজে। হেলথের ডিজি সেখানে গিয়েছিলেন, যে একটা ওটিতে ঢুকলেন, ঢুকে ওটিতে একটা টেবিল দেখলেন, টেবিল দেখে সেই ওটি ইনচার্জকে গালমন্দ করলেন। ওটি ইনচার্জ যিনি ছিলেন তিনিও নানাভাবে মানে তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন নিয়ে বিপর্যস্ত ছিলেন। সব মিলে একটা মানে কথা কাটাকাটি, যেটা নাকি আমরা শুনতে ভালো লাগেনি, ভিডিওতে আমি দেখেছি, জি, মানে আমার কাছে খুবই অস্বস্তিকর লেগেছিল। এটা কেন হবে? তো এটা কি কেবল ওই ঘটনাটাই, নাকি আরো অনেক ঘটনা মানে মানে একটা প্রতিফলন এখানে ঘটেছে? দেখেন, সর্বত্র যে অস্থিরতা তার একটা প্রতিফলন হচ্ছে এটা। ওই যে ভদ্রলোক কি যেন, যিনি মানে ডাক্তার, যিনি বর্মন, মিস্টার বর্মন, হ্যাঁ ডাক্তার বর্মন, হ্যাঁ। বর্মন, উনি একটা কথা বলছে, বলে আমার নাম শোনার সাথে সাথে উনি কেঁপে গেছে। এটা বলছে কিন্তু সে, বুঝছেন? এখন আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, নাম শুনে খেপে যাওয়ার পেছনে কি একটা ইঙ্গিত দিয়েছে, কিন্তু একটা ইঙ্গিত সে রাইট। দিয়েছে। হুম। মানে কাদের উপর খেপা যাবে, কাদের উপর খেপা যাবে না। যেমন কোন রকমে আওয়ামী লীগের গন্ধ পেলে খেপা খেপা সহজ, হুম। সংখ্যালঘু হলে খেপা সহজ, প্রগতিশীল বাঙালি মুসলমান হলে তার বিরুদ্ধে খেপা সহজ। তো এই রাইট। লোকটা, যে ডিজি ভদ্রলোক, আমার মনে হচ্ছে কি জানেন, যে যত বড় হবে সে তত নত হবে। এটাই তো আমরা জানি, যে বৃক্ষ যত ফলবতী সে তত নত হয়। তিনি যদি ভদ্রভাবে কথা বলতেন, আমার কাছে একটা বিষয় অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে, সেটা হচ্ছে, কথা আপনার সাথে আমার কাটাকাটি এখানেও হতে পারে, তার মানে কি আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন? আগে তো কারণ দর্শাইতে হবে, তাই না? আমাকে তো কারণ রাইট। দর্শানোর সুযোগ দিতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। একজন চিকিৎসকের আপনার সামাজিক এবং ব্যবহারিক মূল্য কিন্তু ডিজি চাইতে অনেক বড়। হ্যাঁ, কথা রাইট। প্রসঙ্গে যদি রাইট। এখানে আমরা বলি, একজন সাকিব আল হাসানের জন্য মানুষ কিন্তু এখনো কান্নাকাটি করে, মাশরাফির জন্য, কিন্তু পাপন ভাই কোনোদিন আর আপন ভাই হইতে পারলো না। তো পাপন ভাই তো ডিজি ছিল, পাপন ভাই ডিজি ছিল না রাইট। ক্রিকেটের। ওই দিন ছিল, হ্যাঁ, রাইট, রাইট, রাইট। হ্যাঁ, তার কোনো খবর নাই কিন্তু, কারণ সে তো মাঠে নামে নাই, সে তো খেলতে জানে না, সে ডিজিগিরি করছে। এই ভদ্রলোক যে চিকিৎসককে অবহেলা করলো, আমি মনে করি এটা সমস্ত চিকিৎসক সমাজের জন্য একটা অপমান। ধরেন, তিনি যদি কটু কথা বলে থাকেন, সেটা যদি ডিসিপ্লিনারি অ্যাকশনের জায়গায় যায়, তার একটা তরিকা আছে, নিয়ম আছে। সোজা কথায় ঘটনাটা প্রমাণ করেছে, বাংলাদেশে এখন ন্যায়, নিয়ম, নীতি, এগুলো কোনো কিছুই অ্যাপ্লিকেবল না। এবং আপনি দেখেন, আপনি একদম, আপনি দেখেন এখানে আমি বলে একটা কথা বলি, আপনি দেখবেন বিদেশ সাহেব কিন্তু বলতেছিলেন এই ছবি তুলো, ভিডিও করো। তো এইটা কেন? এটা কি একজনের মাস্টানি নাকি? মাস্তানি। পরে ধরেন, কে না ভাই ভাইরাল হইতে চায় কন্ত? এই যে আমি আর আপনি করতেছি, আমরাও তো ভাইরাল হইতে চাই। ডিজি সাহেবের বুড়ো কালে খাই একটু খাইয়া চলছে, ভাইরাল হবে। এখন ভাইরাল হলে কোন দিকে যাবে এটা টের পাইনি। আমি যেটা দেখলাম, উই হ্যাভ টু লুক ইনটু দ্য পজিটিভ সাইড। পজিটিভ সাইডটাতে খেয়াল রাখতে হবে। পজিটিভ সাইড হচ্ছে, উনি কিন্তু নিন্দিত হচ্ছেন। যতগুলো মানে, যে সমস্ত মানুষকে আমরা ভালো মানুষ হিসাবে জানি, সংবেদনশীল মানুষ হিসাবে জানি এবং পরিণত, নিন্দা করেছে, তারা সবাই নিন্দা করেছে। এবং নিন্দা করার কারণ হচ্ছে তার উগ্র ব্যবহার। ভিডিও করে তিনি আসলে এটা ভালো করেননি। তিনি কি দেখাতে চেয়েছেন, কি মাস্তানি করতে চেয়েছেন কে জানে, কিন্তু এই বয়সে তো আসলে উনার দম নাই আর মাস্তানি করার, এটা তো বুঝতে হবে, তাই না? দম তো শেষ হয়ে আসছে, বুঝলেন না? আচ্ছা, দলের কথা যখন বললেন, আমি আরেকটা প্রসঙ্গে একটা আসি, যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ইদানিং মানে খুব দম দেওয়া লোকদেরকে দেখি, মানে প্রচন্ড দম নিয়ে তারা উপস্থিত হন এবং ভাঙতে ভাঙতে তারা স্বাধীনতাকে ভাঙতে চান, বিজয় দিবসকে ভাঙতে চান এবং মানে আমাদের স্বাধীনতাই ছিল না এটাও বলতে চান। একজন দেখলাম এটাও বলে ফেললেন যে স্বাধীনতা আবার কি, আমরা তো 47-এই স্বাধীন হয়েছি, আবার নতুন করে স্বাধীনতা কেন? নতুনতা, এটা আসলে স্বাধীনতাই না, এটা আসলে দেশটাকে ভাঙা। এই ধরনের কথা কিন্তু আজকাল বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। তো এগুলো কেন হচ্ছে এটা আমরা হয়তো একটু, তো ব্যারিস্টার ফুয়াদ যেটা করলেন সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কথার জবাব কথায় দিতে পারি,
কিন্তু ওনার উপরে যে শারীরিক আক্রমণটা হলো, এটাকে কি আপনি মব বলবেন? অথবা মব যদি বলেন অথবা মব না বলেন, কেন বলবেন না? অথবা এটার উৎপত্তিটা হলো বা থেকে? জি, প্রথম কথা হচ্ছে যে আমি এখানে মনে করি যে ঢিলটি মারিলে পাটকেলটি খাইতে হয়। এখন এরকম আওয়ামী লীগও মনে করেছিল যে অপ্রতিরোধ্য, আমাকে কে মারতে আসবে, তাই না? এবং মবের আপনি যেটা বললেন, যারা এখন মার খাচ্ছে তারা তো মবের জনক। আপনার মনে আছে ফজলুর রহমান সাহেবের বাসার নিচে দাঁড়িয়ে কি ভাষায় তাকে গালাগালি করা হয়েছিল? এটা মব না? ৩২ নম্বরে যে আক্রমণ হয়েছে এটা মব না? তারপরে ধরেন বিভিন্ন শিক্ষক বা আমাদের এই সিনিয়র মানুষদেরকে যেভাবে অপমান করা হয়েছে, তখন যারা মজা লুটেছে এখন তাদের বিরুদ্ধে আবার হয়তো মব নেমে এসেছে। হ্যাঁ, মব। আমি কিন্তু কোনোটাকেই সমর্থন করছি না। ওই সময় আমরা যেমন পীড়িত হয়েছি, আহত হয়েছি, দুঃখ পেয়েছি। এখন এই ঘটনার জন্য দুঃখ পাওয়ার আগে তো আমার ওগুলো চিন্তা করতে হবে। আমি তো দুঃখ পেতে পারছি না, কারণ দুঃখ পাওয়ার জায়গাটা আপনি বন্ধ করে দিচ্ছেন, তাই না? আপনি টক শোতে গিয়ে যেসব কথা বলেছেন, যেভাবে উত্তেজিত করেছেন মানুষকে, যেভাবে দেশ ও ইতিহাসের বিরুদ্ধে বলেছেন, একটা না একটা সময় তো মানুষ রুখে দাঁড়াবেই। এটা আমার কি মনে হয় জানেন, যে যখনই এইরকম হয় কাঁচের স্বর্গে থেকে ঢিল ছুটতে শুরু করে, কিন্তু ভুলে যায় যে নিজে কাঁচের ঘরে আছে। আমি আবারও বলছি, আমি মবের সমর্থক নই। মবের এই দৌরাত্ম্য বন্ধ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের ৯০% মানুষের মনে মবের যে ভয় ঢুকেছে, আমার জানা মতে যে ভয়টা ঢুকেছে মানুষের, যে কারণে মানুষ মুখ বন্ধ করে আছে, এটা তার একটা বহিঃপ্রকাশ মাত্র। এবং এটা যদি কন্টিনিউ হয় তাদের জন্য বিপদ বাড়বে, বই কমবে না। যে ব্যারিস্টার সাহেব উনি কিন্তু, আমি শুনেছি ওনার, আমি নিজে কেন শুনছি, উনি 16 ডিসেম্বরকে বিজয় দিবসই মনে করেন না। এবং ওনার একটা এখানে তো বিজয় হয়েছে, সিগনেচার করেছে যৌথ বাহিনীর কমান্ডারের কাছে, ইন্ডিয়ান একজন জেনারেলের কাছে। তো সেটা আমাদের বিজয় দিবস কি করে হয়? এই সমস্ত যুক্তি উনি দেন। আবার আরেকজন ব্যারিস্টার আছেন, ব্যারিস্টার শাহরিয়ার, উনি দেখলাম আরেক ব্যারিস্টার, উনিও দেখি বিভিন্ন জায়গায় বেশ বস্তা বস্তা নিয়ে যান, নথিপত্র নিয়ে যান, এবং নিয়ে কিছু কিছু বলেন যে উনি আবার আরো এক ধাপ পিছিয়ে গেছেন। আরো এক ধাপ যে বঙ্গবন্ধু নাকি মানে একদম মানে আর কি, উনি আমাদের দেশের মানুষের প্রতারণা করেছেন, উনি বিশ্বাস। স্বৈরাচারের জনক, এমন তেমন এগুলো বলেন। এবং এগুলো নিয়ে নানা ধরনের পরিস্থিতি কি হয়, ভাইরাল হয়। অনেকে বলে এটা নাকি ভাইরাল করার জন্য করে, টেলিভিশন গুলিও করে, তারা তো এই সমস্ত লোককে দাওয়াত করে, কেন করে? ভাইরাল হওয়ার জন্য করে। তো এই যে প্রবণতাগুলো, এর কি একটা সামাজিক একটা আপনার একটা আছে না, প্রভাব আছে না? সামাজিক প্রভাবটা কোথায় পড়ছে? অবশ্যই। প্রথম কথা হলো ধরেন, ইতিহাস যে বিকৃত করছে এরা এরা তো জেনে বুঝে করছে। ওই যে আমি আপনাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছিলাম, যে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে তোমার ছেলে মেয়েদের এত পড়াচ্ছ কেন, তারা কি পাশ করে জজ ব্যারিস্টার হবে? এখন বাংলাদেশে যে হারে মাটি ফুরে ফুরে ব্যারিস্টার বেরিয়ে আসতেছে, হঠাৎ করে দেখবেন ব্যারিস্টারে ভর্তি হয়ে গেছে সব। এত ব্যারিস্টার দেখলে তো মানিক বন্দ্যোপাধ্যায় লিখতো যে ভাই আমার এই কথা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, আমি দুঃখিত। কারণ এই ব্যারিস্টার গুলো বেরিয়ে এসে খেয়াল করবেন, একটা কথা আছে না, ইংরেজিতে একটা কথা বলতো যে আপনার সাম লয়ার ইজ দ্য লায়ার অফ দ্য সোসাইটি। কিছু লয়ার আছে এই মিথ্যা মিথ্যা বলে, এই মিথ্যাগুলোকে ফেনিয়ে ফেনিয়ে বলছে। যেমন ধরেন আপনি যদি একটু গভীরে যান, তার কি লাভ ৭১কে পরাজয়ের কথা বলে? এবং আপনার এই যে ৭১-এর ১৬ই ডিসেম্বরে যে আত্মসমর্পণটা হয়েছে, এইটা একটা আন্তর্জাতিক ঐতিহাসিক দলিল। আপনার মনে আছে টাইমস তখন কাভার করেছিল ব্লাডি বার্থ অফ বাংলাদেশ। আরে এমনি এমনি করে নাকি টাইমসের মতো পত্রিকা ১৯৭১ সালে, যখন আমাদের কোনো অস্তিত্ব নাই? কারণ ওই 16 ডিসেম্বরের যে ঘটনাটা, সেটা কিন্তু কেবল মিত্র বাহিনীর কাছে নয় তো, ইয়ের কাছে নয় তো, মিত্র বাহিনীর কাছে নয় তো, যৌথ বাহিনীর কাছে। এবং সেখানে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন। এখন তাজউদ্দিন সাহেব রয়ে গেছেন কলকাতায়। তখন কি এইরকম জুম মিটিং এর যুগ যে তাজউদ্দিন যোগ দিবে ওখানে? তখন তো এরকম না। এবং যাতায়াতও তো কঠিন ছিল। কাজেই যারা পেরেছে তারা এসেছে। এবং আমি তো সবসময় বলি, আপনি সিরিয়াস কথা এসে গেছেন, আমি তো সবসময় বলি বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে ৩ ফ্রন্টের যুদ্ধ। যেমন আন্তর্জাতিক ফ্রন্টে আমেরিকা, পাকিস্তান, চীন ছিল একদিকে, রাশিয়া আর ভারত ছিল আরেকদিকে, তাই না? তারপরে আপনার কূটনৈতিক ভাবে এটা হয়েছে। আর সামনাসামনি যুদ্ধ হয়েছে মিত্র বাহিনী, মুক্তি বাহিনী ভার্সেস পাক বাহিনী। আর রাজনৈতিক যুদ্ধ হয়েছে আওয়ামী লীগ এবং প্রগতিশীল দল বনাম ভুট্টোর পিপলস পার্টি। এটা কে অস্বীকার করবে? এভাবেই তো যুদ্ধ হয়েছে। এবং এই যুদ্ধে এই দিকটা জয়লাভ করেছে, ওরা পরাজিত হয়েছে। এখন এই পরাজয়ের ক্ষোভ আপনার তুলে নিতে চাইছে।
তবু আমি বলি কি জানেন, এই ব্যারিস্টার গুলো যত এটা বলবে তার সামাজিক এফেক্ট কিন্তু খারাপ হবে না। খারাপ হবে না কেন জানেন তো? ওই যে শরীরে যখন ফোড়া হয় তখন পুঁজ হলে টনটন করে, ব্যথা করে, দেখবেন কাতরাতে থাকে, হাঁটতে পারে না। শুনতে হয়েছে আলটিমেটলি ভিসা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ট্রান্সশিপমেন্ট যে বন্ধ হতে পারে সে খবর কিন্তু আমি আগাম বলেছিলাম, নিউজ ব্রেক করেছিলাম, ট্রান্সশিপমেন্ট বন্ধ হতে পারে। আলটিমেটলি ট্রান্সশিপমেন্ট একে একে সমস্ত বিভিন্ন স্তরে স্তরে বন্ধ করা হলো। আমি বলেছিলাম পাকিস্তানকে আক্রমণ করা হবে, পাকিস্তানকে মেরে কোমর ভেঙে দেওয়া হবে। আপনারা বলেছিলেন পাকিস্তানকে কোনোদিনই আক্রমণ করা হবে না, ভারতের সাধ্য নেই, মেরে পাকিস্তান আর্ধেক গুঁড়ো করে দিয়েছে, এবার যখন মারবে পুরোপুরি আক্রমণ করে একেবারে শেষ করে দেবে। এবার হচ্ছে পুতিন হাসিনা বৈঠক, যেটা নিয়ে এত সমালোচনা হচ্ছে। হাসিনার সঙ্গে পুতিনের কি সত্যিই দেখা হয়েছে না দেখা হয়নি? বাকি যেটা রয়েছে এটার আমি ক্লারিফিকেশন দিচ্ছি, এবং আমার ওই সূত্রপুত্র বলে না, আমি ডিরেক্টলি বলে দিই অমুক লোকটা আমায় বলেছে। আমি সূত্রের ওই সমস্ত গোপন রাগ ঢাক করি না। আমি খুব সোজা সরল মানুষ। আমি বলি যেটা আমি বলতে পারবো সেটা আমায় বলবেন, যেটা বলতে পারবো না আমায় বলে দেবেন, সেটা আমি বলবো না। কিন্তু সূত্র জানায়নি, সূত্র কনফার্ম করেনি, এ সমস্ত ঢপবাজি আমি করি না। আজ এগুলো বলার প্রয়োজন হয়েছে, কারণ এগুলো না বললে পরে আপনাদের স্মৃতিটা উস্কাতো না। মনে হচ্ছে আমি যেগুলো বললাম পরপর সব কটা মিলিয়ে দেখুন। এবার হচ্ছে বাংলাদেশ আক্রমণ, সেটা শুধু সময়ের অপেক্ষা। এবার আমি মাঝে মাঝে একটা কথা বলি, আপনাদের দেশে না একজনকে আমার খুব পছন্দ হয়, যিনি বিদেশের কূটনীতি, বৈদেশিক কূটনীতিটা বোঝেন, রাজনীতিটা বোঝেন। আপনারা তাকে যতই গাল মন্দ করুন, তার সঙ্গে আমার চেনা নেই, পরিচয় নেই, কিছু নেই। তিনি একটা খবর কিন্তু করেছেন যে এটা সত্যি কি মিথ্যে, সে অন্য টাইটেল দিয়ে করেছেন। তিনি হচ্ছেন গোলাম মওলা রনি, তিনি কিন্তু করেছেন, এবং তার খবরের কিন্তু ভিত্তি আছে। উনি কিন্তু এটাকে অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। অস্বীকার কিন্তু কেউ করছে না, কিন্তু বলছে আমাদের সূত্র জানায়নি। যখন সূত্র জানাবে তখন সবাই যখন বলতে লেগে যায় তখন বলবে আমার সূত্র জানায়নি। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে আমার বহুদিনের আলাপ। গতকালকে আমি বিক্রমকে ফোন করেছিলাম, বিক্রমকে ফোন করে বলেছিলাম দেখুন আপনি যেটা পারবেন, যেটা আমি বলতে পারবো সেটা আপনি বলবেন, যেটা বলতে পারবো না সেটা আপনি বলে দেবেন, সেটা আমি বলবো না। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে এই শেখ হাসিনার বৈঠক পুতিনের সঙ্গে, এইটার নির্যাসটা কি। তিনি আমায় যা যা বলেছেন অফিসিয়ালি, আমি আপনার ভারতবর্ষের পক্ষ থেকে এটা জানাচ্ছি অফিসিয়ালি, যেটা যদি এদিক ওদিক হয় তাহলে ভারতবর্ষের যারা মন্ত্রী আছেন, যারা আমলা আছেন, বিশেষ করে যার নাম করে আমি বলছি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি আমার গলা টিপে ধরবেন, কারণ আমার ভিডিও সর্বত্র দেখা হয় এবং মনিটর করা হয়। এখন ব্যাপার হচ্ছে এবার কতগুলো মানে এই বৈঠকের আগে প্রিভিয়াসলি কি কি হয়েছে আপনারা শুনুন একে একে। আমি আপনাদের বলে যাচ্ছি প্রিভিয়াসলি কি কি হয়েছে। নভেম্বর মাসে 3 নভেম্বর থেকে 7 নভেম্বর কয়েকজন রাশিয়ার মস্কোতে ভিজিট করেন। তাদের মধ্যে কে আছেন জানেন? তাদের মধ্যে আছেন পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, মোহাম্মদ আরাফত তার সঙ্গে গেছিলেন, আর গেছিলেন 3 জন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, আর একজন সাংবাদিক গেছিলেন, তার নাম হচ্ছে তপন আনন্দ। এনারা মস্কোতে গিয়ে পুতুল এবং এই টিমটা পুতিনের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন এবং পুরো ব্যাপারটাকে জেনে আসেন। এইবার পুতিন এসছেন কবে? 4 তারিখে। এবার আসুন 2 তারিখের ঘটনা। 2 ডিসেম্বর সাইমা ওয়াজেদ পুতুল, ডিফেন্স সেক্রেটারি, আমাদের ডিফেন্স সেক্রেটারি, এবং
আমাদের ডিফেন্স মিনিস্টার ডক্টর জয়শঙ্কর, এই তিনজন গিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। কি জন্য দেখা করতে? তাকে ব্রিফ করতে যে পুতুল যেটা ওখান থেকে শুনে এসছে, আর জয়শঙ্করজি যেটা জানেন যে কি ব্যাপারে কথা হতে পারে, কারণ আমাদের ব্যাকডোর চ্যানেলে অনেক কথাই হয়, এগুলো আমরা জানি। মানে জয়শঙ্করজির কথা বলছি, তারা বলেন এটা আমরা জানি। তারা পুরোটা ব্রিফ করে দেন যে এই ব্যাপারে কথা হতে পারে, আপনি এর মতো মতো করে তৈরি করে রাখুন, যেটা হয় সাধারণতভাবে হয়। মানে যারা রাষ্ট্রনেতা থাকে তাদেরকে আগে থেকে ব্রিফ করে দেওয়া হয় যে এই বলতে হবে, এই ব্যাপারে আলোচনা আছে, মিনিস্ট্রিকে দেওয়া হয়, সেই মিনিস্ট্রির উপরে তিনি কথা বলবেন। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো মতো জানেন, ফলে তার পক্ষে অসুবিধাজনক কিছু নেই। এখন এই যে আপনাদের কথাটা কি হলো, মেনলি কথা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সুরক্ষা এবং অর্থনৈতিক, বাংলাদেশে নিয়োজিত তার রাশিয়ান অর্থনৈতিক সুরক্ষা, বিশেষ করে রূপপুর পরমাণু কেন্দ্র। রূপপুর পরমাণু কেন্দ্রের 90%, যেটা গোলাম মাওলা রনি যেটা আন্দাজ করে বলেছেন, আমি সেটাই বলছি যেটা আলোচনার মধ্যে এটা ছিল। তাই আমি বলি এই লোকটাকে আপনারা যতই গালাগাল করেন, আমি কিন্তু লোকটাকে ভালোবাসি, লোকটা কিন্তু বিদ্বান। আর যাই হোক, লোকটা কিন্তু বুদ্ধিমান এবং বিবেচক মানুষ। যাই হোক, আমি তার খ্যাতি করতে বসিনি, কারণ তাকে আমি চিনি না, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি উপমা দিচ্ছি, বোঝেন যিনি, তিনি কিন্তু বোঝেন, ওই ফালতু ফাঁকা আওয়াজ মারেন না। তো রূপপুর পরমাণু কেন্দ্রের 90% যে কাজটা হয়েছে, বাকি যে 10% কাজটা বাকি আছে, সেই 10% কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাশিয়া তার টাকাটা তুলতে পারছে না। ধরুন একটা ব্যবসায়ী টাকাটা ঢেলেছে, টাকাটা তো তুলবে, তোলার মতো অবস্থায় নেই। আর নতুন করে ওখানে যে করবে, যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে বিজ্ঞানী আসছে, টেকনিশিয়ান আসছে, ভারত থেকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলো হবে না। ফলে রূপপুর পরমাণু কেন্দ্র ওটাকে চালু করতে গেলে এবং ওটাকে শেষ করতে গেলে এবং চালু করতে গেলে যে সময়টার দরকার, সে সময়ে একটা সুস্থির আইন শৃঙ্খলা, একটা সুস্থির সরকার দরকার। ফলে সুস্থির সরকার গড়ার পক্ষে যা যা দরকার সেটা রাশিয়া নিজে মাঠে থেকে করবে। মাঠে থেকে করবে মানে বুঝে নিন, মাঠে থেকে করবে, এর বেশি আমি কিছু বলবো না। কারণ স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আমি কিছু বলবো না, এটা আমি কথা দিয়েছি, আমি বলবো না। মাঠে থেকে করবে। এবার তার অর্থ কি হতে পারে আপনারা বুঝে নিন। আচ্ছা, আনঅফিসিয়ালি আমি আপনাদের বলতে পারি, আনঅফিসিয়ালি বলতে পারি, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজির একটা অংশ, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের যখন যখন ভারত যুদ্ধ হয়, সেই সময়তে যা করেছিল ভারতীয় সেনাবাহিনী করেছিল এবং ভারতীয় এয়ারফোর্স করেছিল, আমাদের নৌবাহিনীকে কোনো সুযোগ দেওয়া হয়নি। ফলে নৌবাহিনীর পক্ষ থেকে সরকারের কাছে, বিশেষ করে রাজনাথ সিং এর কাছে একটা ক্ষোভ জানানো হয়েছিল যে আপনারা তো আমাদেরকে সুযোগই দিলেন না, আমরা তো করাচি বন্দর ঘিরে আমরা বসে রইলাম, সুযোগই পেলাম না। আপনারা তার আগেই সিজফায়ার ঘোষণা করে দিলেন। তখন রাজনাথজি বলেছিলেন এর পরের বারে শুরু করবেন আপনারা। রাশিয়া কি করছে? রাশিয়া বঙ্গোপসাগরে এন্ট্রি চাইছিল, এন্ট্রিটা এতদিন পায়নি। তার কারণ 1971 সালের পর যে মার্কিন এবং রাশিয়ার সঙ্গে বা ইউএসএর সঙ্গে যে চুক্তিটা হয়, সেই চুক্তি অনুযায়ী তারা কেউ বঙ্গোপসাগরে জাহাজ ভেড়াবে না, এই চুক্তিটা ছিল। মাঝে রাশিয়া একটা যুদ্ধ জাহাজ এসেছিল, সেটা সৌহার্দ্য বিনিময় করার জন্য ওই করে এসছিল। সেটা মার্কিন জাহাজ ও রণতরী আসে মাঝে এসে মহড়া দেওয়ার নাম করে এখানে ঢোকে। কিন্তু অফিসিয়ালি
যখন ভারতবর্ষের সঙ্গে যখন তাদের একটা ডিফেন্স ডিল হলো যে একে অন্যের বেস ব্যবহার করবে, সমুদ্র বন্দর ব্যবহার করবে, সমুদ্র পথ ব্যবহার করবে, তাহলে কি হলো যে ভারতবর্ষের যে সমুদ্র পথ বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে অবাধ যাতায়াত হয়ে গেল। কার হলো? রাশিয়ার হলো। তা রাশিয়া এখন যেটা করবে, রাশিয়ার নৌবাহিনী দিয়ে পুরো ফ্রিগেট দিয়ে রাশিয়া পুরো চট্টগ্রাম বন্দরটাকে ঘিরে রেখে দেবে। আর ভারতের নৌবাহিনী চলে যাবে কোথায়? যৌথভাবে কাজ করার জন্য ভারতের নৌবাহিনী চলে যাবে সোজা করাচি। এবার করাচি বন্দর ধ্বংস হবে। আগের বারে 7 দিন ধরে চলেছিল, এবারে ধ্বংসস্তূপ পুরো একেবারে জলের নিচে চলে যাবে, আর গড়া যাবে না। এই যে রাশিয়ান সেনাবাহিনী যে নৌবাহিনী যে এই বন্দরে ভিড়বে এবং বন্দর আক্রমণ করবে, সেটা যখন শেখ হাসিনা যখন শোনেন, তখন উনি বলেন যে আপনারা যে এটা করবেন তাহলে পরে আমি দেশ চালাবো কি করে? দেশ চালাবো কি করে আমি? তখন পুতিন বলেন আমরা ধ্বংস করে দিচ্ছি, কিন্তু 1 মাসের মধ্যে আপনাকে কথা দিচ্ছি, 1 থেকে 2 মাসের মধ্যে আমরা পুরোপুরি গড়ে দেবো আমাদের অর্থে। আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না, আপনি সরকার নিয়ে চিন্তা করুন, বাকিটুকু আমরা বুঝে নেব। এবার কি করে বুঝবে না বুঝবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার, আমি ওর মধ্যে যাব না, আমি জানি। কিন্তু এটা আমার বলার এখতিয়ার নেই, আমাকে বলতে বারণ করা হয়েছে। কিন্তু যেগুলো বলতে বলা হয়েছে আমি কিন্তু নাম করে সেগুলোই বললাম যে এই সূত্র আমায় জানিয়েছে। এবার আপনারা কনফার্ম করে নিতে পারেন সেই সূত্র সত্যি জানিয়েছে কিনা, আর তিনি আমায় রিজয়েন্ডার পাঠাচ্ছেন কিনা। আমার ভিডিও প্রকাশ হওয়ার পর ভারত সরকারই খোদ রিজয়েন্ডার পাঠিয়ে দেবে যদি আমি ভুল বলে থাকি, কারণ এখানে ভাষার ব্যবধানটা কোনো ব্যাপার না। সব গুগল ট্রান্সলেটর বসানো আছে, হিন্দিতে আর ইংরেজিতে, সর্বত্র সব কটা মনিটর করা। আপনি একটা ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশের একটা চ্যানেল ভারতবর্ষের কাশ্মীর নিয়ে একটা কথা বলুন, টেস্ট করার জন্য একটা নতুন চ্যানেল খুলে আপনি কাশ্মীর নিয়ে কথা বলে দেখুন, আপনার চ্যানেল 7 দিনের মধ্যে যদি অফ হয়ে না যায়, ব্ল্যাকআউট যদি না হয়ে যায়, আমার নামে কুত্তা বসে দেবেন। বুঝতে পেরেছেন? কারণ বাংলা ভাষা তারা যদি বোঝে, আমারটাও বুঝবে। যাই হোক, তো আরো এই সমস্ত বিষয়, স্ট্র্যাটেজিক্যাল বিষয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে পুতিনের অনেক কথাবার্তা হয়েছে। এবারে আপনারা প্রসঙ্গ তুলতে পারেন যে সাইমা ওয়াজেদ পুতুল কেন? আমি কিন্তু দীর্ঘদিন ধরে একটা কথা আপনাদের বলে যাচ্ছি যে ভারতবর্ষ বারবার বলছে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে রেডি করুন, আপনার পরবর্তী প্রজন্ম যিনি আছেন তাকে রেডি করুন। আপনি কাকে বাঁচবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু রেডি করুন। উনি সাইমা ওয়াজেদ পুতুলকে উনি ডেকে নিয়েছেন। তাই পুতুলকে নিয়ে, পুতুলের মধ্যে কিন্তু আমাদের নর্থ ব্লকে কিন্তু প্রচুর ঘোরাফেরা করে, সাউথ ব্লকে ঘোরাফেরা করে, এটা জানবেন। ওনার কিন্তু অবাধ যাতায়াত, মানে ওনাকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। হাসিনার পরিবর্তে ওনাকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। ওনারা অনেকে আমার এই পোস্টে তারা লিখেছে যে ওই গভীর রাতে কি জয়শঙ্করজি আর ওনার সঙ্গে দেখা হয়েছিল, ফোনে কথা হয়েছিল, তো নানান রকম মন্তব্য করেছি। লিব্রান্ডুদের, এই উদ্গান্ডুদের বোঝানোর ক্ষমতা আমার নেই যে আমেরিকায় যখন গভীর রাত তখন ভারতবর্ষে হচ্ছে দিন, কারণ 11.5 ঘন্টার তফাৎ। বাংলাদেশের সঙ্গে যখন ভারতের 8 ঘন্টার তফাৎ, সুদূর আমেরিকার সঙ্গে তখন 11.5 ঘন্টার তফাৎ তো হবেই। এখন এই উদ্গান্ডুদের আপনারাই বা কি করে বোঝাবেন, আর আমি বা কি করে বোঝাবো? এই উদ্গান্ডুদের নিয়ে পড়েছি মুশকিলে। তো যাই হোক, এই উদ্গান্ডুদের নিয়ে তো আমাদের তো খবর নয়, আমাদের খবর যেটা সেটা হচ্ছে আমেরিকার মার্কো রুবিও তিনি ফোন করেছিলেন তার দপ্তর থেকে জয়শঙ্করজিকে। জয়শঙ্করজির সঙ্গে কথাবার্তা হয়েছে এবং এখানে যিনি আছেন আমাদের সার্জিও গোর, যিনি দক্ষিণ এশিয়া দেখাশুনো করেন, তিনি আজকে সকালবেলা সম্ভবত দুপুরে কোনো একটা সময়ে তিনি হয়তো
ডক্টর জয়শঙ্কর আর এর সঙ্গে দেখা করবেন বলে ঠিক করা আছে। হয়তো এতক্ষণে দেখা হয়েও গিয়েছে, আমি খবরটা অনেক আগে পেয়েছি, তাই আমি লিখিয়ে দিয়েছি দেখা করবেন। তা এতক্ষণে হয়তো দেখাও হয়ে গিয়েছে, কারণ আমি এখন 3:30টার সময় ভিডিওটা করছি। আমি আর ওদিকে আর নজর দিইনি। এখন মেন খবরটা যেটা হচ্ছে, ট্রাম্প বাবুর একদিনের পরে না মাথার মধ্যে এখন কানে জল ঢুকেছে। কানে জল ঢুকে এখন তিনি নীতি পরিবর্তন করছেন। আপনারা সে খবর সবাই পেয়েছেন। নীতি পরিবর্তন করে তিনি এখন সমস্ত যত বাজে খরচা আছে, আচ্ছা আপনাদের মনে আছে দর্শক, ইলন মাস্ককে দিয়ে তিনি একটা ডিপার্টমেন্ট খুলিয়েছিলেন, ডোজ। সেই ডোজের নানান রকম প্রেসক্রিপশন ইলন মাস্ক দিয়েছিলেন। সেই প্রেসক্রিপশনের মধ্যে ছিল যে এই যে বাজে খরচা যেগুলো আছে, তার মধ্যে হচ্ছে ন্যাটোর মধ্যে খরচ করা, বিভিন্ন দেশের পেছনে খরচ করা, বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দেওয়া, আপনার ওই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আরম্ভ করে যত সমস্ত ব্যাংক খুলে রাখা, এই করতে করতে আমাদের আমেরিকার কিন্তু অর্থনীতির অবস্থা 12টা বাজছে। সেইটা কিন্তু ট্রাম্প মানতে চাননি। সেটা নিয়ে ট্রাম্পের সঙ্গে গন্ডগোল, ওই প্রেসক্রিপশন ট্রাম্প মানবেন না। তারপরে ইলন মাস্কের সঙ্গে গন্ডগোল, ইলন মাস্ক ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন। সেই খবর আপনারা সবাই জানেন। এতদিন বাদে ট্রাম্পের কানে জল ঢুকেছে। ট্রাম্প এখন দেখছেন যে আমি ট্যারিফও তার মধ্যে একটা ছিল, যে ট্যারিফ করে আপনি আমেরিকার জনগণকে আপনি মুশকিলের মধ্যে ফেলছেন। ট্যারিফ আপনি বসাচ্ছেন কেন? এতদিন ধরে ট্যারিফ ছাড়াই তো আমেরিকা আমাদের ব্যবসা করে এসছে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে, কিন্তু আমরা এত বেশি খরচ করেছি, খরচ করতে করতে আমাদের ধার 37 ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে। ট্রাম্পের বক্তব্য ছিল আমি ট্যারিফের পয়সা দিয়ে আমি ওই অর্থনীতিকে চাঙ্গা করে দেবো, কিন্তু ট্যারিফ যে উল্টে একেবারে প্রত্যাঘাত হয়ে গেল এবং ট্রাম্প যে একঘরে হয়ে পড়লেন এবং তার নীতি থেকে আমেরিকার যে নীতি ছিল যে চীনকে দূরে রাখো, চীন হচ্ছে আসল শত্রু, চীনকে দূরে রাখতে গেলে ভারতবর্ষকে আমাদের দরকার, কিন্তু ট্রাম্প যেটা করলেন সেটা তার উল্টো হয়ে গেল। ট্রাম্পের যে নীতি তাতে চীন আরো কাছাকাছি চলে এলো, রাশিয়া কাছাকাছি চলে এলো, 3টে শক্তির উত্থান হলো। এখন ট্রাম্পের হৃদকম্প শুরু হয়ে গিয়েছে। এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসার পর তার যে একেবারে অভ্যর্থনা, তার সঙ্গে যে এত চুক্তি ফুক্তি হওয়াতে একেবারে তার এখন কানে জল ঢুকে গেছে। তিনি এখন বলছেন সম্পূর্ণ নীতি বদল করতে হবে। এখন ভারতের কি ছিল প্রস্তাব ছিল যে আমরা 2টো সেক্টর ছাড়বো না, বাকিটা যা আছে আমরা নিজেরা করে নেবো, আপনি ট্যারিফটা কমান। উনি তো 50% এক্সট্রা ট্যারিফ বসিয়ে 50% করে দিলেন, করে দিয়ে উনি ব্যাপারটাকে পুরো ঘেঁটে দিলেন। এখন ভারতবর্ষ তখন বলল যে আগে বাংলাদেশ থেকে পা না ওঠার পরে আমি কোনো ট্যারিফ নিয়ে আলোচনাই করব না। এই আবার রাশিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ার পর তড়ি ঘড়ি ওখান থেকে টিম পাঠানো হয়েছে, সে টিম এসে বসে আছে, কিন্তু আমাদের ট্যারিফ নিয়ে কোনো কথাবার্তা কিন্তু এখনো হয়নি। টিম তার আলোচনা চালিয়ে যাচ্ছে। পীযূষ গোয়াল যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি একেবারে তার কোয়ার্টারে তিনি চুপ করে বসে আছেন, আর কখনো কখনো পার্লামেন্টে যাচ্ছেন, অফিস করছেন, পার্লামেন্ট অ্যাটেন্ড করছেন, তিনি চলে আসছেন। তিনি ওই ধারে কাছে ভিড়ছেন না, ট্যারিফ যে আলোচনা হচ্ছে তার ধারে কাছে ঢুকছেন না। ওই যা করছে আমাদের ওই সমস্ত লোকজন করছে, যারা অফিসার তারা করছে, ওই বসে বসে ভেজাল করছে, আর ঠান্ডা খাচ্ছে, আর হচ্ছে আইসক্রিম খাচ্ছে, এইসব করছে। এখন ট্রাম্পের বক্তব্য, এখন কালকে রাত্রিবেলা মূল ঘটনায় আসি, যে কালকে রাত্রিবেলা যেটা মার্কো রুবিও বলেছেন যে সার্জিও গোর যাচ্ছেন, আমরাও আপনার সঙ্গে একমত, আমরাও আপনার সঙ্গে একমত যে বাংলাদেশকে সত্যি আমরা অস্থির করে তুলেছি, বাংলাদেশটাকে আমরা সুস্থির একটা সুন্দর রাষ্ট্রে আমরা ফিরিয়ে আনতে চাই। তখন জয়শঙ্করজি বলেছেন যা ঘাঁটার তো ঘেঁটে দিয়েছেন আপনারা,
এখন তো শুনছি এখানে ওরা একটা নির্বাচন করবে, সেই নির্বাচনে আমরা যতই বলি না কেন, সমস্ত পৃথিবীর সমস্ত যতই চাপ দিই না কেন, তারা বলছে ইনক্লুসিভ নির্বাচন করবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তখন বলে মার্কো রুবিও বলেছেন ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে কোনো বৈধতা থাকবে না, এবং আমরা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাকি দেশগুলো, জাতিসংঘ, তারা কেউ যদি বৈধতা না দেয় তাহলে পরে এই নির্বাচনের কোনো অর্থই হয় না, এবং এই নির্বাচনে সরকার গঠন হবে সেই সরকার একাকী হয়ে যাবে, সে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, ফলে এই নির্বাচনের কোনো দামই থাকবে না, এই সরকারের কোনো দামই থাকবে না। যদিও অতদূর যাবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট এখনো সন্দেহ আছে, কারণ ভারতবর্ষের মোদির মুড কিন্তু খুব খারাপ। এই আসার পর থেকে মানে নানান রকম ব্যাপারে একটু পিছিয়ে আছে, সমস্ত ব্যাপারটা গ্রাউন্ডেড হয়ে আছে, কিন্তু নরেন্দ্র মোদির মুড কিন্তু খারাপ। আর সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন আছে, আর নির্বাচনের আগে বিজেপির যা অবস্থা পশ্চিমবঙ্গে, বিজেপি খুব ভালো অবস্থানে রয়েছে। এই অবস্থায় যদি বিজেপি একটা বড় ধাক্কা দিতে পারে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ওপরে, তাহলে কিন্তু ভোটের অঙ্ক আমি বলছি, তাহলে কিন্তু বিজেপি নিশ্চিতভাবে বাংলায় ফিরে আসছে। আর বাংলায় যদি বিজেপি ফিরে আসে, আমি আপনাদের বলছি মোটামুটি যা এখনো তথ্য পাওয়া গেছে, প্রায় 1 কোটির ওপর শুধু বাংলা থেকে ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে। পরিস্থিতি যদি সকল কিছু অনুকূলে করে আন্দোলন সংগ্রাম করে যদি আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারে, শেখ হাসিনা যদি বাংলাদেশে এখনো ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। ভারত কিন্তু সেই খেলায় খেলছে, ভারত ডাইরেক্ট ফাইনাল খেলার জন্য বসে আছে, আর সেই ফাইনাল খেলায় জিতবে। ভারত এখন চিন্তা করছে তত্ত্বাবধায়ক সরকার হবে, নির্বাচন হবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। অনেক দূর কি বাদ, 2029 সালের ভিতরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, ওই পরিস্থিতি তৈরি করতে পারে ভারত এবং আওয়ামী লীগ মিলে, তাহলে কিন্তু 100% শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে বসবে। কারণ নরেন্দ্র মোদী সংসদে ক্লিয়ার করে দিয়েছেন কংগ্রেসকে। কংগ্রেস এগুলা বলার মেইন কাহিনী হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে চাপে ফেলানোর জন্য, কিন্তু কংগ্রেসও কিন্তু মনে প্রাণে চায় শেখ হাসিনা বাংলাদেশে না আসুক, ভারতে থাকুক। কারণ কংগ্রেসের সাথেও কিন্তু আওয়ামী লীগের সাথে অনেক পুরনো সম্পর্ক। কংগ্রেস বলেন, বিজেপি বলেন এবং অন্যান্য দল বলেন, সকলেই কিন্তু একমত শেখ হাসিনার ক্ষেত্রে, কিন্তু সংসদের মধ্যে বিভিন্ন বিষয় তুলে চাপে রাখতে হয় সরকারি দলকে। সে কারণে সকল কিছু বলা, কিন্তু নরেন্দ্র মোদী সিস্টেমেটিক ভাবে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছেন ওনার 2টা ওয়ার্ডের মধ্যে, যে শেখ হাসিনা ফিরে যাবে প্রধানমন্ত্রী হিসাবে। এই বার্তা অনেক কিছু বহন করে। শুধু এই বার্তা না, ভারত ঘুরিয়ে ফিরিয়ে অনেক বার্তা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও বার্তা দিয়েছে শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে তিনি ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন, সেটাও আমি আলোচনা করেছি গতকালকে একটি ভিডিওতে। জয়শঙ্করের বার্তা দিয়েছে, অজিত দোভালের বার্তা দিয়েছে। অজিত দোভাল তো ডাইরেক্টলি সত্য সাপেক্ষেই কিছুদিন আগে খলিল সাহেব যখন ভারত সফরে এসেছেন, তাকেও অনেক সত্য দিয়ে দিয়েছে যে এই সত্যগুলো পূরণ হলে ভারতের সাথে বাংলাদেশের আগের মতো সম্পর্ক স্থাপন হবে। তার মানে কি বোঝাচ্ছে, ভারত বিভিন্নভাবে চাচ্ছে কূটনীতিকভাবে বাংলাদেশের সাথে সমঝোতা করতে, আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, কিন্তু এই ডক্টর ইউনূস সরকার সমঝোতা করতে রাজি না। সে কারণে সকল কিছু জলগোলা হচ্ছে, কিন্তু এই জলগোলা বেশি দিন থাকবে না। সকল কিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অলরেডি গোজামিল শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে নির্বাচন নিয়ে। বিএনপিও ভয় পাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যেতে, কারণ বিএনপির মনে একটা ভয় চলে আসছে যে আমরা যদি এই পাতানো নির্বাচন করি, আওয়ামী লীগকে এতদিন ক্লেম করতাম আওয়ামী লীগ পাতানো নির্বাচন করে, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, সেটা আওয়ামী লীগের থেকে তকমাতা উঠে যাবে। এবং আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন বলবে যে আমাদেরকে দোষ দিয়ে আমাদেরকে বলেছে আমরা নির্বাচন নাকি পাতানো করি, দিনের ভোট রাতে করি। এখন তোমরা সেই ভোটে তো একবার হলো সরকার গঠন করেছো না, এগুলা দেখাতে পারবে। আওয়ামী লীগের সকল ভুল ত্রুটি মুছে যাবে, এই একটা ভয় কাজ করছে। আর দ্বিতীয় ভয় কাজ করছে, আওয়ামী লীগ ছাড়া 1996 সালে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনের পরে ওই সরকার 1 থেকে 1.5 মাসের বেশি টিকতে পারে না। পরবর্তীতে আবার নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে, সে নির্বাচনের পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবারও যদি এরকম হয়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। আরো বিভিন্ন ধরনের ভয় আছে বিশ্বের অনেক বড় বড় দেশের,
চাপ আসতে পারে এবং এই নির্বাচনকে ভারতও স্বীকৃতি দিবে না, জাতিসংঘ স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি এবং অন্যান্য মানবাধিকার সংস্থা যেগুলো আছে ওরও স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি। সার্বিক সকল বিষয় চিন্তা করে বিএনপি এখন দুই দিকেই চাপে আছে, একদিকে নির্বাচনের কথাও বলছে, অন্যদিকে আবার মনে মনে চিন্তা করছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তো এই পরিস্থিতি ঘটতে পারে। আর এই সকল কিছু ফেস করার মতো বিএনপির এখন আর ওই অবস্থা নেই। তাই হয়তো বা বিএনপি একটা খেলা খেলতে পারে। কি খেলা খেলতে পারে? বিএনপি তখন চিন্তা করবে আমি কেন একা মরবো, ক্ষমতায় আসতে সকলকে নিয়েই মরি। বিএনপি হয়তো তখন একটা জাতীয় সরকার গঠন করতে পারে। টেকনিক্যালি যখন আওয়ামী লীগ আন্দোলন নামবে, বহির্বিশ্বের সকল দেশ চাপ প্রয়োগ করবে কূটনীতিকভাবে এবং সকল মানবাধিকার সংস্থা চাপ প্রয়োগ করবে, তখন আওয়ামী লীগ আন্দোলন বিএনপি একা ফেস করতে পারবে না। তখন জাতীয় সরকার করলে সকল দল এক পক্ষ থাকবে, আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ এক পক্ষ থেকে একটা ক্ল্যাশ হবে, যাতে ফেস করতে পারে, দমাতে পারে আওয়ামী লীগকে, হয়তো বা জাতীয় সরকারও গঠন করতে পারে। বিএনপি এই প্ল্যানে আগাচ্ছে। আর তা না হলে বিএনপির কাছে আর কোনো অপশন নাই। বিএনপি এখন মুখ ফুটে চাইতেই হবে যাতে আওয়ামী লীগও নির্বাচন আসুক। তাহলে কিন্তু নির্বাচনটা হলেও বিএনপি ক্ষমতায় আসলে অন্তত বিএনপি কিছুদিন ক্যারি করতে পারবে সরকার। যদি আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ রাখে কার্যক্রম, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়, তাহলে কিন্তু বিএনপি সরকার টিকাতে পারবে না বেশি দিন। এটা আমি না, আপনি বিএনপি সমর্থিত যারা অ্যানালাইজার আছে তাদের কাছে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন, তারাও সেম কথা বলবো। হয়তো বা টকশোতে এসে বা ভিডিওতে এসে না বললো, পার্সোনালি জিজ্ঞেস করলে তারাই কথা বলবো। আমি অনেকের সাথে কথা বলেছি এরকম, সকলের কথা হচ্ছে এটাই যে আওয়ামী লীগ ছাড়া যদি পাতানো নির্বাচন হয়, সেখানে যদি বিএনপি ক্ষমতা আসেও 5 বছর ক্যারি করা বিএনপির পক্ষে সম্ভব নাও হতে পারে। আর বিএনপি যদি 5 বছর ক্যারি করতে না পারে, ওই সরকারের পতন হয়, বিএনপি আবারও 20-30 বছরের জন্য ক্ষমতা থেকে ছিটকে যাবে, আবারও 20-30 বছরের জন্য ক্ষমতা হারাবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সচিব আছেন না মিস্টার শফিকুল আলম, দিনে রাতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, অযাচিত মন্তব্য, মানুষের কাছে এখন হাস্যরসে পরিণত হয়েছে। সেই ধরনের মন্তব্য তিনি করলেন, নাকি তার এই কথার মধ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে? এই সরকারের গঠনের উদ্দেশ্যটা কি ছিল? ইউনূস সরকার নোবেল পেয়েছেন, তাই একটা অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা চলে গেছেন, আওয়ামী সরকারের পতন হয়েছে। একটা সরকার গঠন করা দরকার, একমাত্র ডক্টর ইউনূস সাহেব আছেন এই দেশে নেতৃত্ব দেওয়ার মতন, আর কেউ নেই, তাই তার নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এমনই কি ছেলে খেলার মতন একটা বিষয় ঘটেছিল 2024 8 আগস্ট? কোত্থেকে এলেন ওনারা? এলেন কোত্থেকে? মানে ওনারা কি এখনও মনে করছেন যে যত দিন ইচ্ছা যদি মনে করেন ততদিন থাকতে পারবেন? প্রায় 1.5 বছর হতে চললো এই সরকারের। আমি তো মনে করি যে এতে চরম সৌভাগ্য যারা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন। নাকি যেটি বলছিলাম যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কথার মধ্যে অন্য কোনো বিশেষ ইঙ্গিত রয়েছে নানান হিসেব থেকে। যেমন তার কথার পরের অংশ যদি আমরা একটু বিবেচনায় নিই, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তা বললেন, তা থেকেও অনেক কিছু আঁচ করতে পারি আমরা। হয়তো সেগুলো হতেও পারে, না হতে পারে, তবে হিসেবটি কোন দিকে যাচ্ছে এমন একটি সময় এসে তিনি এই ধরনের অযাচিত মন্তব্য কেন করবেন যে এই সরকারের কোনো ধরনের শর্ত ছিল না নির্বাচন দেওয়ার? নির্বাচনে মানুষ আশা করেছিল 3 মাসের মধ্যেই হয়ে যাবে, বরং সেটি টানতে টানতে নানান নাটকীয়তা, নানান পর্বের মেগা সিরিয়াল, বিভিন্ন ঘটনা অঘটনের মধ্য দিয়ে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে। তার কাছে প্রশ্ন ছিল পরবর্তীতে যে আপনি তো দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কাজ করেছেন, নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার ছিলেন, বিস্তর অভিজ্ঞতা আপনার, সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে? তো সাখাওয়াত হোসেন বলছেন, আমি ভুলে গেছি, নির্বাচন নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই, আমি নির্বাচন নিয়ে অজ্ঞ, কোনো আইডিয়া নেই, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। অবশ্যই নির্বাচন কমিশন বলবে, কিন্তু তার কাছে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, প্রশ্নটা নিশ্চয়ই অযাচিত ছিল না। প্রসঙ্গক্রমেই এই প্রশ্নটি এসেছে এবং অবশ্যই এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিঃসন্দেহে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবেরই বেশি। তিনি কেন এই বিষয়টি এরকম হাস্যরসের মধ্য দিয়ে উড়িয়ে দিলেন যে না, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি এই বিষয়ে বলতে পারবো না? এখন যে অবস্থায় দাঁড়িয়েছে অবশ্যই এগুলো সিরিয়াসলি নেওয়া উচিত, অন্তত তার। তো সেখান থেকে তিনি এই ধরনের হালকা মন্তব্য করলেন।
বিষয়টি আমি অন্তত হালকাভাবে নিতে চাই না, অনেকেই নিতে চাইছেন না। নানান ধরনের খেলা চলছে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আমরা চাই অবশ্যই, নিঃসন্দেহে এই মুহূর্তে একটি নির্বাচন অবশ্যই দরকার, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন। যেহেতু নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে না এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে। এই নির্বাচনের শেষমেশ আওয়ামী লীগকে আনা হবে কি না, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা। যেমন মানব জমিনে 2-3 দিন আগে দেশের অন্যতম সিনিয়র জার্নালিস্ট, ওই পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি কথা লিখেছেন যে সব কিছু এখন নরেন্দ্র মোদী সরাসরি অবজার্ভ করছেন, সব বিষয়ে সিদ্ধান্ত তিনি নেবেন। তিনি কি নেবেন আমরা জানি না। জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকবেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, ওপেন সার্টিফিকেট। এখন তারা কি এই পর্যন্ত করেই শেষ হয়ে যাবে? এদিকে আমরা শুনছি যুক্তরাষ্ট্রের নানান ধরনের হিসেব রয়েছে, আন্তর্জাতিক খেলার যে সমীকরণ সেগুলো উল্টে পাল্টে যাচ্ছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। সেই জায়গায় যুক্তরাষ্ট্র এবং